তোমার তো বছরে বছরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নেই, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা নেই, সরকারি দপ্তরগুলোতে চাকরি দিচ্ছ না। 6 লক্ষ বেকার, মানে শূন্য পদ, এই তৃণমূল আসার পরে 6 লক্ষ পদ শূন্য হয়েছে, সেই পদগুলো ভরছ না। ছাত্রছাত্রীরা দেখছে উচ্চশিক্ষা করে কী লাভ। তার থেকে বরঞ্চ আমার মানে মুখ্যমন্ত্রী চপশিল্পের কথা বলেছেন, আমি বলবো যে বাস্তবে যেটা আমরা দেখতে পাচ্ছি, কেউ স্বর্ণকার হয়ে যাচ্ছে, কেউ দর্জি হয়ে যাচ্ছে, অর্থাৎ উচ্চশিক্ষা থেকে সরে আসছে। এবং একটা বড় অংশ তারা কিন্তু কেউ গুজরাটে চলে যাচ্ছে, কেউ মহারাষ্ট্রে চলে যাচ্ছে, কেউ হরিয়ানাতে চলে যাচ্ছে, কেউ দিল্লিতে চলে যাচ্ছে, কেউ চেন্নাইয়ে চলে যাচ্ছে, ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে। হাজার হাজার বাঙালি ব্যাঙ্গালোরে একটা রাস্তা দিয়ে যদি তুমি হাঁটো, তাহলে প্রতি 10টা লোকের মধ্যে তুমি 3টে লোক পাবে বাঙালি। ফলে সব মানে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে। তাও আমার কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আসছে না, পদ শূন্য থাকছে। গতবার আবারও সংখ্যাটা বলছি, 4 লক্ষ বিভিন্ন সাবজেক্টের আসন শূন্য ছিল। তাহলে আপনি 4 লক্ষ আসন শূন্য ছিল, আপনার যদি সংখ্যালঘুদেরও ভর্তি করতে হয়, তা আপনি পরিষ্কার অর্ডারটা দিয়ে দিন না, সবাই ভর্তি হতে পারবে। মানে আমাদের এখন যে অবস্থা, আমি তোমায় বলছি, বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা আমার বক্তব্য শুনছেন, বিভিন্ন প্রিন্সিপালদের যে অবস্থা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, আমাদের শেষ ছাত্রটা পর্যন্ত আমরা নিই। বড় মনে করো 150 ছাত্র অ্যাপ্লাই করেছো, 150তম ছাত্রকেও আমার নেওয়ার সুযোগ আছে, সেইটা নিয়েও বাকি থাকছে। কলেজের পর কলেজ, এই যে সমস্ত প্রিন্সিপালরা আমার কথা শুনছেন, তারা জানেন যে কলেজের পর কলেজ, সাবজেক্টের পর সাবজেক্ট মানে আসন শূন্য থাকছে। এমনকি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মতন জায়গায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় যা টোটাল আসন, সেই আসন পূর্ণ হচ্ছে না। আর গ্রামগঞ্জের শহরতলির কলেজগুলোর অবস্থা, কিছু 2-4টে কলেজ নিশ্চয়ই ব্যতিক্রমী, আর বেশিরভাগ কলেজে কিন্তু ছাত্র নেই। তাহলে এই সংরক্ষণ কার জন্য করছেন? যে মানে পরিষ্কার সিদ্ধান্তটা আপনারা জানাতে পারছেন না, যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় করে দেখালো, সেটা তো রাজ্য সরকারেরও বলে দেওয়া উচিত যে আপনারা আর কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না। 2010 সালের পর্যন্ত ওবিসির যে সংরক্ষণের নীতি, যেখানে 66টি গোষ্ঠীকে সংরক্ষণ দেওয়া হয়েছিল, যতক্ষণ পর্যন্ত কোর্ট চূড়ান্ত রায় না দিচ্ছে, আপনারা সেই অনুযায়ী ভর্তি শেষ করে দিন, যেটা যাদবপুর স্পষ্ট করে বলে দিয়েছে। তাহলে যাদবপুর বলতে পারে, আমার রাজ্যের শিক্ষা দপ্তর বলতে পারে না, শিক্ষামন্ত্রী বলতে পারে না। হ্যাটস অফ যাদবপুর, হ্যাটস অফ আপনাদেরকে। বাম আমলেও দেখেছি যে মানে বাম সরকারের চক্ষু লাল চোখকে আপনারা চ্যালেঞ্জ করেছেন। ডিএর দাবি থেকে শুরু করে পে স্কেল ইমপ্লিমেন্টেশনে আপনাদের শিক্ষক আন্দোলন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্যই আজকে বেতন পাই। যাদবপুর শিক্ষকদের গণ আন্দোলনের ফলেই আমাদের অনেক সময় ডিএ বেড়েছে। যাদবপুর শিক্ষকদের গণ আন্দোলনের বা ছাত্রদের আন্দোলনের ফলেই শিক্ষার স্বাধীনতা বেড়েছে। ফলে আবারও আপনারা পথ দেখালেন, যেটা শিক্ষা দপ্তর করতে পারছে না, সেটা যাদবপুর করে দেখালো। সেই কারণেই যাদবপুর অনন্য, যাদবপুর মানে অসাধারণ। আমি তোমাকে যেটা বলতে চাইছি, তার মানে শূন্য পদ থেকে যাচ্ছে। তাহলে কিসের জন্য এত আয়োজন, কার জন্য? এই ওবিসি সংরক্ষণের জন্য। আপনি ভোটের রাজনীতির জন্য মানে স্পষ্ট অবস্থান নিতে পারছেন না, চাকরিতে স্পষ্ট অবস্থান নিতে পারছেন না, চাকরি আটকে রেখেছেন। আপনি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে অনিশ্চয়তা তৈরি করে রেখে দিয়েছেন। কেন স্পষ্ট করে বলতে পারছেন না যে হ্যাঁ পোর্টাল খুলে দিয়েছি, আপনারা অ্যাপ্লিকেশনও করছেন? কোনো চিন্তা করবেন না, যতক্ষণ পর্যন্ত কোর্টের রায় না আসছে ততক্ষণ পর্যন্ত 2010 সালে সংরক্ষণের নীতির উপর ভিত্তি করে 66টি গোষ্ঠীকে আমরা সংরক্ষণ মানে ব্যবস্থা রাখছি ওবিসির জন্য। তারপরেও আমি বলছি, প্রত্যেকটা ওবিসি কমিউনিটির ছেলেপেলে ভর্তি হতে পারবে, কারণ আসন শূন্য থাকে। এবং আরেকটা জিনিস তোমায় বলছি, সেটা হলো, এইটাও একটা বিভ্রান্তি জানি না হয়, 2010 সালের যে 66টা ওবিসি কমিউনিটিকে সংরক্ষণ দেওয়া হয়েছিল ওবিসি হিসাবে ক্যাটাগরিতে, যেটা কোর্টও বৈধতা দিয়েছে, সেটা সার্টিফিকেট কে কবে পেল সেটা ইম্পর্টেন্ট নয়। 2010 সালে সার্টিফিকেট পেতে হবে তা নয়,
ওই কমিউনিটি, ওই 66টা কমিউনিটি যদি আজকের দিনেও কেউ একজন সার্টিফিকেট বার করে, তাহলে তার কিন্তু সার্টিফিকেট বৈধ হবে। কেন? তার কমিউনিটিকে 2010 সালেই স্বীকৃতি দেওয়া হয়েছে এবং অলরেডি পেয়ে গেছে। তারা কবে সার্টিফিকেট তুললো তার উপরে কিন্তু কিছু নির্ভর করে না। ধরো তোমার গত বছর তোমার রেজাল্ট দিয়েছে, মাধ্যমিকের রেজাল্ট দিয়েছে, তুমি মার্কশিট তোলোনি, তা তুমি এবছর তুলছো, তাতে অসুবিধে কোথায় আছে? তার জন্য কি এই বছর তুলছো জন্য তোমার মার্কশিটের ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন আসবে? তা তো হয় না। তাহলে 66টা গোষ্ঠীকে যারা অলরেডি মানে লিগালি ওবিসি কোর্টের চোখ অনুসারে, আইন অনুসারে, তা সেই 66 কমিউনিটির ছাত্রছাত্রী বা অভিভাবক কারা কবে ওবিসি সার্টিফিকেট তুললো তার উপর নির্ভর করবে না, সে আজকেও তুলতে পারে, তাতেও সে বৈধ। এইবার যেটা তোমায় বলার সেটা হলো যে এই যে নির্বাচনকে নির্বাচন সর্বস্ব, 15 বছর একটা সরকার চললো, তারপরে নানা রকম কৌশল নিয়ে এই যে অবস্থান তৈরি হচ্ছে। ধরো গতকালই অমৃতা সিনহার একটা রায় দিতে বাধ্য হয়েছেন যে যেভাবে গ্রুপ সি এবং ডি যাদেরকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, যাদের চাকরি বাতিল করে দিয়েছে, এই কারণে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্কুলে যারা ঢুকেছিলেন এত টাকা পয়সা লেনদেন হয়েছে, তৃণমূলের নেতারা এত টাকা পয়সা লেনদেন করেছে যে চাল আর কাকড়ের মধ্যে আলাদা করার কোনো সুযোগ ছিল না, যার জন্য এতটাই দুর্নীতি হয়েছে যে যখন অ্যাপিল করা হয়েছিল যে এদেরকে আরও কিছুদিন চাকরি রাখা হোক, আমাদের নালে চাকরি ব্যবস্থা ভেঙে পড়বে, স্কুলের শিক্ষকদেরকে ডিসেম্বর পর্যন্ত রাখলেও মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে এত ভেজাল ছিল যে ভাই এটাতে কিছুতেই রাখা যাবে না, অর্থাৎ দুর্নীতিটার পরিমাণ এতটাই বেশি। এইবার সেই দুর্নীতিগ্রস্তদের জন্য ভাতার ব্যবস্থা করা হলো। আমি বলছি প্রথমত যেটা অন্যায় করেছিল, যারা যোগ্য ছিল, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে তো কেউ কেউ যোগ্য ছিল, সেই যোগ্যদেরকে মানে চাকরি খাওয়া হলো। অযোগ্যদের রক্ষা করতে গিয়ে যোগ্যদের চাকরি প্রথমত রাজ্য সরকার খেয়েও মানে চোরের মারে গলা বড়, মানে চাকরি দুর্নীতি করলো কে শাসক দল, দুর্নীতি ধরল না কে শাসক দল। দুর্নীতির জালে যখন আবদ্ধ তখন যোগ্যদের তালিকাটা যদি আদালতে রাজ্য সরকার দিয়ে দিত তাহলে গ্রুপ সি গ্রুপ ডি বা শিক্ষকরা বেঁচে যেতেন, মানে যোগ্য শিক্ষকরা বেঁচে যেতেন। রাজ্য সরকার সেই কাজটা করলো না, না করে অযোগ্যদেরকে বারবার রক্ষা করতে গিয়ে এই যে তোমার গিয়ে ভাতার কথা বললেন, 20,000 আর 25,000 টাকা ভাতার দেওয়ার কথা, গ্রুপ সির 25, গ্রুপ ডির 20,000, এইটা কি করে মহামান্য আদালত কলকাতা হাইকোর্ট মান্যতা দেয় তুমি আমায় বলো তো? সরাসরি দুটো ইম্পর্টেন্ট লিগ্যাল পয়েন্ট এটাকে ভায়োলেট করেছে। একটা হলো যে সংবিধানের 14 নম্বর ধারাকে ভায়োলেট করেছে, কারণ আপনি যদি মনে করেন যে চাকরি হারাদের দিয়েছেন, তাহলে এইরকম 22 লক্ষ যারা চাকরিহারা, মানে চাকরির জন্য ন্যায় বিচার পাননি, অ্যাপ্লাই করেছিল, তাহলে সবাইকে আপনি দিন। তাহলে অন্ততপক্ষে এই কথাটা বলতে পারবেন যে ভাই সবার জন্য একটা ভাতা সিস্টেম চালু করেছি। আপনি তা না করে কেবলমাত্র অযোগ্যদের রক্ষা করবার জন্য ওই কিছু সংখ্যক গ্রুপ সি গ্রুপ ডিকে দিচ্ছেন যাদের চাকরিটাই বৈধ নয়, তাহলে আপনি অ্যাকচুয়ালি রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকারকে বিঘ্নিত করছেন। এটা কনস্টিটিউশনালি আপনি পারেন না, অর্থাৎ কারো প্রতি সরকার তো পক্ষপাতিত্ব হতে পারে না। সরকার যদি 22 লক্ষকেই ভাতা দিত তাহলে কিন্তু কোর্ট কিচ্ছু বলার ছিল না। তাহলে আপনি প্রথমে রাইট টু ইকুয়ালিটিকে করেছেন, ভায়োলেট করেছেন। দ্বিতীয় যেটা সেটা হলো সুপ্রিম কোর্ট যখন বলে দিচ্ছে যে এরা অযোগ্য এবং চাকরি অবৈধ, অবৈধ চাকরি ঘোষণা যখন যেই মুহূর্তে সুপ্রিম কোর্ট করছে, সুপ্রিম কোর্ট মনে রাখবে ল অফ দ্য ল্যান্ড, অর্থাৎ তারাই হলো দেশের আইন। তাদের রায়টা কিন্তু মনে রাখবে শুধুমাত্র মানে কাগজে কলমে নয়, ওটাই হলো আইন। তাদের রায় হলো একটা দেশের আইন। তাহলে সেই আইনটাকে আপনি সরাসরি চ্যালেঞ্জ করলেন, অর্থাৎ সুপ্রিম কোর্ট বলেছে এরা মানে এই চাকরিগুলো অবৈধ চাকরি। সেই অবৈধ চাকরির সাথে যুক্ত যারা, তাদেরকে আপনি যখন ভাতা দিচ্ছেন তখন সরাসরি সুপ্রিম কোর্টের আদেশকে আপনি চ্যালেঞ্জ করছেন। তাহলে একটা নির্বাচিত সরকার
সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু সেই কাজটা করছে। কিন্তু করার পরেও এখানেও তুমি যদি লক্ষ্য করো, তৃণমূল কংগ্রেসের থেকে একেবারে কাঁচা মিথ্যে কথা বলে দেওয়া হচ্ছে যে মানে এদের ভাতা বন্ধ করলো কে, বিজেপি ছাড়া আবার কে, এদের ভাতা বন্ধ করলো কে, সিপিএম ছাড়া আবার কে, এদের ভাতা বন্ধ করলো কে, সিপিএমের আইনজীবীরা ছাড়া আবার কে। ফলে হে জনগণ, আমরা তো তোমাদেরকে ভাতা দিতে চাইছিলাম, কিন্তু বিরোধীরা ভাতা দিতে বাধা দিচ্ছে, এরাই হলো কালপিট, আপনাদের জীবন সর্বনাশ করে দিচ্ছে কে। অর্থাৎ চুরি করব আমি, আমার নেতারা চুরি করবে, আমি চোরদের ধরবো না, আমি চোরদের বাঁচানোর জন্য যত আয়োজন করব, যে সেগুলো যখন কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে, তারপরেও সরকার কিন্তু গলা বাজিয়ে যেভাবে মানে গোয়েবালিয়ান তত্ত্ব অনুসারে বারবার মিথ্যে বলে 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 মানুষের মনকে এই বিশ্বাসটা আনাচ্ছে যে না এটাই সত্যি, মিথ্যে বলে 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 বলে। দেখো, এই প্রচারের প্রত্যুত্তর কিন্তু বিরোধীদের কাছে নেই। মানে পশ্চিমবাংলায় বিরোধী রাজনৈতিক দলগুলো এতটাই দুর্বল যে তারা, তোমার চ্যানেলে আমি আরেকবার বলেছিলাম যে তারা কিন্তু এই যে অ্যাডমিশন হচ্ছে না, এই অ্যাডমিশন নিয়ে কোনো মিছিল করেনি, এসএফআইও করেনি, এসএফআই যেন মারা গেছে। আবার কারণ আমরা এক্সপেক্ট করি এসএফআইয়ের থেকে, কারণ আর যারা ছাত্র দল আছে তার মধ্যে ডিএসও এসএফআই ছাড়া আর মানে নকশালবাদী বা কয়েকটা বামপন্থী ছাড়া ছাত্রদের কথা কে ভাবে? কেউ মুসলিম মানে হিন্দু মুসলিমের কথা ভাবে, তো কেউ টাকা পয়সা তোলার কথা ভাবে, যে এই ক্যাম্পাসকে ব্যবহার করে টাকা পয়সা তোলো রোজগার করো। ফলে যাদের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করার কথা ছিল, খুব দুঃখের সাথে দেখলাম ছাত্র ভর্তি নিয়ে বা কেন নির্দিষ্ট করে সংরক্ষণ নিয়ে ধোঁয়াশা এখনও রাখলো, এই নিয়ে কিন্তু কোনো বামপন্থী সংগঠনগুলো তারা কিন্তু রাস্তায় নেমে বড় কোনো আন্দোলন, প্রতিবাদ, ঘেরাও কর্মসূচি বা বন্ধ কর্মসূচি পালন করতে পারেনি। এটা তাদের ব্যর্থতা। একইভাবে আমি ওবিসির পাশাপাশি যেভাবে স্কুলে 26,000 স্কুলের শিক্ষকদের চাকরি চলে গেল, অযোগ্যদের রক্ষা করবার জন্য যোগ্যদের চাকরি গেল, বা যোগ্য শিক্ষাকর্মীদের চাকরি হারাতে হলো অযোগ্যদের সরকার রাখবে বলে, বা তাদেরকে ভাতা দিতে পারল না আইনগতভাবে, এর ব্যর্থতা কিন্তু আমি তোমাকে খুব দায়িত্ব নিয়ে বলছি যে বিরোধী দলকেও নিতে হবে। কারণ রাজ্যের প্রধান বিরোধী দল বিধানসভায় বিজেপি আছে, বিজেপি কিন্তু কোনো ইস্যুতে আন্দোলন করে না। আবার একইভাবে সিপিএম কার্যত কেন মারা গেল আমি এটাই বুঝতে পারছি না। সিপিএম দলটা গণ আন্দোলন করেই তো বড় হওয়ার কথা ছিল। রাস্তায় প্রতিদিন অন্তত কলকাতা শহরে 50টা লোককে নিয়েও তো মিছিল করতে পারত, ব্যানার নিয়ে করতে পারতো, পোস্টার নিয়ে মিছিল করতে পারতো, এমনকি সোশ্যাল মিডিয়াতেও তারা তেমনভাবে অ্যাক্টিভ নয়। ফলে যে কেন একটা পরিষ্কার করে ভর্তির নীতি জানাচ্ছে না, ভর্তির পোর্টাল খোলার পরেও কেন ওবিসি ধোঁয়াশাটা রেখে দিচ্ছে, যেটা যাদবপুর পাচ্ছে সেটা কেন রাজ্য পাচ্ছে না, সেই প্রশ্নটাকে সামনে রেখে যে মিটিং মিছিল করে সরকারকে বাধ্য করা, এই প্রশ্নে কিন্তু বামপন্থী সংগঠনগুলোর কাছে আমার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। আর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তার ছাত্র সংগঠন হিন্দু মুসলমান নিয়ে ব্যস্ত, ফলে তাদের কাছে আমি এক্সপেক্টই করি না সেটা। ফলে সব মিলে দেখো একটা হতাশার ছবি। এবং পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু খুব সচেতনভাবেই আমি বলছি রাজ্যের তৃণমূল সরকার এবং তার দল, তৃণমূল শাসক দল, তারা কিন্তু খুব সচেতনভাবেই ধ্বংস করতে চাইছে। এবং এটা কিন্তু খুব গেম প্ল্যান। কারণ যতই তুমি মানে নির্ভরশীল করে রাখবে, অর্থাৎ শিক্ষা তো স্বনির্ভর করে, ফলে স্বনির্ভর লোকরা প্রশ্ন করে, যেমন আমি প্রশ্ন করছি, আমার মতন লোকরা প্রশ্ন করে। মারধর করলে আলাদা কথা, যদি আমার গলা টিপে ধরে মারধর করে বা মার্ডার করে দেয় সেটা আলাদা কথা, কিন্তু আমাদের মতন লোকরা তো প্রশ্ন করে। কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা চাইছে যে প্রশ্ন কেউ করতে পারবে না, যার জন্য যিনি ওই কেলক্স কলেজে যে প্রশ্ন করেছে তার কেমন নাজেহাল অবস্থা তুমি দেখতে পাচ্ছ। তো স্বনির্ভর ব্যক্তিদের তৃণমূল পছন্দ করে না, ফলে শিক্ষা ভেঙে দাও, শিক্ষাটাকে সচেতনভাবে ভাঙা হচ্ছে, যার জন্য প্রাইমারি মানে স্কুল 7,000-এর উপর প্রাইমারি স্কুল বন্ধ, মানে বহু প্রাইমারি স্কুলে ছাত্র নেই, মানে প্রায় 10,000-এর উপর প্রাইমারি স্কুলে একজন শিক্ষক,
প্রাইমারি স্কুলের মানে সরকার খেলামেলাতে টাকা দিলেও মিড ডে মিলের অবস্থা একই রকম। এবং প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা এটাকে সচেতনভাবে ধ্বংস করা হচ্ছে। সেই কারণেই প্রতি বছর কেউ তো বাধা দেয়নি, তাহলে প্রতি বছর কেন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে না, কেন শিক্ষক নিয়োগ করা হচ্ছে না, এই প্রশ্নও কিন্তু বিরোধীরা রাখছেন না, সমাজে কেউ রাখছে না। ফলে দিনের শেষে তৃণমূল কংগ্রেস যে সমাজটা চাইছে সেই সমাজ যাতে তাদের আনুগত্যপূর্ণ নির্ভরশীল হয়, সেই সমাজ অলরেডি তারা তৈরি করতে পেরেছে। ফলে অন্ধকার যেভাবে বাঙালি জীবনে মানে কায়েম হলো, এবং মেধার তো বাম আমল থেকেই রাজ্য ছেড়ে ভিন্ন দেশে বা ভিন্ন রাজ্যে চলে যাচ্ছিল, তৃণমূলের আমলে কার্যত মধ্যমেধার লোকরাও চলে গেছে। ফলে এখন যারা পড়ে আছে তারা কিন্তু বলছি মাসল পাওয়ারের উপর ভিত্তি করে এই মানে বিভিন্ন সিন্ডিকেট রাজের উপর ভিত্তি করে জীবন নির্বাহ করতে চাইছে এবং রাজনীতির নেতাদেরকে ছত্রছায়ায় বড় হতে চাইছে বা নিজের জীবনকে প্রতিপালন করতে চাইছে। শিক্ষা এখানে সবচেয়ে গৌণতম বিষয়। আমি হয়তো সাইনবোর্ড লাগানো কতগুলো বিশ্ববিদ্যালয়ে এই সময় তৈরি করেছি তৃণমূলের আমলে, সেই সাইনবোর্ড লাগানো বিশ্ববিদ্যালয়গুলোতে না কর্মী আছে, না শিক্ষক নিয়োগ করা হয়েছে ঠিক মতন, না ল্যাবরেটরি তৈরি করা হয়েছে, না গ্রন্থাগার তৈরি করা হয়েছে। ফলে কতগুলো সাইনবোর্ড সর্বস্ব নতুন বিশ্ববিদ্যালয়ের নাম করে যেগুলো হয়েছে সেগুলোতে কোনো ফ্যাকাল্টি মেম্বার নেই, রিসার্চের কাজের কোনো নেই, বেশিরভাগ ক্ষেত্রেই তোমার গিয়ে ফিনান্স অফিসার নেই, রেজিস্ট্রার নেই, ভিসি নেই। ফলে কিছু গোডাউন তৈরি করে রেখে দিয়েছে। ফলে আমি তোমায় বলছি যে বাঙালি রামমোহন রায় থেকে সত্যজিৎ রায়ের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছিল এবং সত্যজিৎ রায় পর্যন্ত যে বাঙালি ছিল, সেই বাঙালির জীবনে কিন্তু আমি তোমায় বলছি শিক্ষা দিয়েই তো আমরা উঠেছিলাম। আমরা তো গুজরাটিদের মতন টাকা পয়সার লোক ছিলাম না, মারাঠিদের মতন লোক ছিলাম না ব্যবসা বা কোনো কিছু দিয়ে, বা পাঞ্জাবের বা হরিয়ানার মতন বিরাট কৃষি বিপ্লবের মধ্য দিয়ে উঠে আসিনি। আমরা কেবলমাত্র পড়াশোনার জোরে কিন্তু পৃথিবীতে স্থান পেয়েছিলাম। কিন্তু আমাদের সেই শিক্ষার যে গর্ব, সেই গর্বের মেরুদণ্ড কিন্তু ভেঙে দিল তৃণমূল কংগ্রেস, এবং আগামী দিন কিন্তু আরও অন্ধকারের সময়। ফলে যাদবপুর অন্ততপক্ষে এই রকম অন্ধকারের সময়েও যে যারা এই সিদ্ধান্তটা নিতে পারলেন, যে একেবারে ভর্তির বিজ্ঞপ্তির সাথেই জানিয়ে দিলেন যে 2010 সালের ওবিসির নিয়ম অনুসারেই 66টা কমিউনিটির যে সংরক্ষণ ওবিসির, সেই নিয়ম অনুসারেই তারা ভর্তি করবেন, একেবারে বিজ্ঞপ্তির সাথে একই সাথে ঘোষণা যেটা তারা করতে পারলেন, তার জন্য তাদের সাধুবাদ। আর রাজ্য সরকার যারা করতে পারলেন না কেবল ভোটের রাজনীতির জন্য, তাদের ধিক্কার।